বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে, পাড়ার মোড় ছেড়ে, তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে। সকাল 8:55 হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস, যার অন্য নাম কুলিক এক্সপ্রেসে আমরা চেপে বসলাম। হ্যাঁ, আমাদের এবারের গন্তব্য বীরভূমের অন্যতম জনপ্রিয় শক্তিপীঠ তারাপীঠ। বীরভূমে ট্রেন প্রবেশ করতেই আলাপ হলো কৃষ্ণবেশে সজ্জিত খুদে বহুরূপীর সঙ্গে। চলন্ত ট্রেনে এরকম সুন্দর বিরল সার্কাসেরও সাক্ষী হয়ে রইলাম। মানুষ গজাবে ভাঞ্জেশ্বরে ভাঞ্জেশ্বরে ওপাশে গোপাল করে খেলা টুকরা করে গিয়ে দেখো বাবা ভাঞ্জেশ্বরা। দেশের মানুষ গজাবে দেশের মানুষ গজাও বীরভূম, দেশ বিদেশের মানুষ গজাও বীরভূম। 1:45টার সময় পৌঁছালাম রামপুরহাট স্টেশন। স্টেশন চত্বর থেকে বেরোতেই মায়ের মন্দিরের আদলে তৈরি এই স্টেশনটি দেখে মন ভরে গেল। রামপুরহাট স্টেশনের বাইরেই রয়েছে টাটা ম্যাজিক অটো ট্রেকারের স্ট্যান্ড। মাথাপিছু 40 টাকা ভাড়ায় পৌঁছে দেয় তারাপীঠ। প্যাসেঞ্জারের অপেক্ষায় দেরি হওয়ার দরুন আমরা 250 টাকা দিয়ে টাটা ম্যাজিক রিজার্ভ করে নিলাম। বীরভূমের লালমাটি দেখতে দেখতে এই যাত্রাটা মন্দ লাগছিল না। কিছুটা এগোতেই পথের পাশে পরপর সারিবদ্ধভাবে দাঁড়ানো হোটেল দেখতে পেলাম। অবশেষে পৌঁছালাম তারাপীঠ, আর তারপর হোটেলের ব্যালকনি থেকে দেখা দ্বারকানাথের এই সুন্দর দৃশ্যটা পথের সব ক্লান্তি দূর করে দিল। ট্রেন মোটামুটি রাইট টাইমেই এসেছিল। মন্ডবালিনী রোড গিয়ে মিশেছে মেন রোডে, আর তার ওপরেই যে তোরণটা দেখা যাচ্ছে সেখান থেকে তারামা সরণি শুরু। তারামা সরণি দিয়ে সোজা গেলেই তারা মায়ের মন্দির, হাঁটা পথ। দ্বারকা ব্রিজ, তার ঠিক পাশেই নাগবাবা আশ্রম। আরও একটা দিনের শেষ। দ্বারকানাথের পাশে দাঁড়িয়ে আর একটা সূর্যাস্তের সাক্ষী হলাম। সন্ধেটা আমাদের শুরু হলো তারামা সরণিতে কেনাকাটার মধ্যে দিয়ে। এরপর মন্দির প্রাঙ্গণে ঘুরে দেখা ও রাতের শ্মশান দর্শন। পুজো দেওয়া ও মাতৃদর্শন করেছিলাম আমরা পরের দিন সকালে, সেটা আছে অন্য ভিডিওতে। পুরো রাস্তাটা জুড়েই রয়েছে অজস্র প্যারার দোকান, তবে এর মধ্যে বিশেষ জনপ্রিয় হলো কাকাতুয়া। দেওঘরের লাল প্যারাও আপনি এখানে অনেক দোকানেই পেয়ে যাবেন। অজস্র দোকানের মধ্যে অধিকাংশই হলো পূজা সামগ্রী ও ঘর সাজানো কেন্দ্রিক। কাঁসা পেতলের থালা বাটি থেকে শুরু করে প্রদীপ, ঘণ্টা, মায়ের পাদপদ্ম, কি নেই এখানে। ঘর সাজানোর জন্য নানা রকমের ছবি রয়েছে, তবে বিভিন্ন আকারের ও ধরনের মাতারার ছবিগুলো আপনার নজর কাড়বেই। এর পাশাপাশি দোকানে রাখা পিতলের মায়ের মূর্তিগুলো থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না। আপনি চাইলে আপনার বাড়িতে বা মন্দিরে নিয়ে এসে প্রতিষ্ঠা করতেই পারেন। কেনাকাটা সেরে হাঁটতে হাঁটতে মন্দির চলে এলাম। জুতো খুলে মন্দিরে ঢুকতেই দেখি জমজমাট অবস্থা। মায়ের পুজোর লম্বা লাইন তো আছেই, নাট মন্দিরে তিল ধারণের জায়গা নেই। আরেক পাশে চলছে জাঁকজমক করে যজ্ঞ। পুজো পরদিন দেব স্থির করেছিলাম, তাই ভিড় ঠেলে গর্ভগৃহে ঢোকার প্রশ্নই নেই। অতএব নাট মন্দির থেকেই মার দর্শন পাওয়ার ব্যর্থ প্রচেষ্টায় সামিল হলাম। নাট মন্দির থেকে অনেক কষ্ট করে মায়ের আংশিক দর্শন পেলাম। এরপর মন্দির চত্বরটা ঘুরে দেখলাম। মূল মন্দিরের পাশেই রয়েছে অনেক ছোট ছোট মন্দির, যেমন ভোলানাথের মন্দির, হনুমান মন্দির, বিষ্ণু নারায়ণের মন্দির, ষষ্ঠী দেবীর মন্দির এবং বামদেবের মন্দির। মন্দিরেই নিত্য ভোগের ব্যবস্থা করা আছে। আপনি চাইলে এখানে
প্রসাদ মাকে নিবেদন করতে পারবেন বা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন। তার জন্য সকালবেলা টিকিট কেটে নাম লেখাতে হবে। মন্দির দর্শন করে আমরা এসে পৌঁছালাম তারাপীঠ মহাশ্মশানে। এই শ্মশানের নাম শুনলেই আজও অনেকের গা ছমছম করে। তার অন্যতম কারণ এই শ্মশানকে ঘিরে অনেক রকম লোককথা, রহস্য ছড়িয়ে আছে লোকমুখে। অনেকের বিশ্বাস অলৌকিক শক্তির সন্ধান পাওয়া যায় এই শ্মশানে। আমরা এসে পৌঁছালাম বামদেবের সমাধি মন্দিরে। এর পাশেই আছে পঞ্চমন্ডির আসন। এই আসনে বসেই স্বয়ং বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। সমাধি মন্দিরের সিঁড়িতে সারিবদ্ধভাবে সাজানো প্রদীপ দেখে স্বাভাবিকভাবে বেনারসের দেব দীপাবলির কথা মনে পড়ে গেছিল। শ্মশানের আলো আঁধারি ভেদ করে এগোতে এগোতে নজরে পড়ল তন্ত্র সাধনায় মগ্ন সাধক ও ভৈরবীকে। বিক্ষিপ্তভাবে ছড়ানো চিতাভস্যের ছাইতে পাশ কাটিয়ে এগোতে গিয়ে দেখলাম মৌনব্রত পালনে ধ্যানরত কোনো সাধু। গঞ্জিকা সেবনে মত্ত সন্তর পাশাপাশি যজমানের মঙ্গল কামনায় ব্যস্ত তান্ত্রিক আমাদের নজর এড়ালো না। এমনই অনেক খণ্ডচিত্রের সম্ভার নিয়ে তারাপীঠ মহাশ্মশান।